ফান্দে পড়িয়া বগা কান্দে। আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট আল্ট্রা লেফট সবাইকে, বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। এই জোট জীবনে হবে না, আজ অব্দি হয়নি। বিজেপি কি তাহলে আঞ্চলিক দলগুলোকে সব গিলে খাবে, এটাই এই উদ্দেশ্যেই চলছে? মমতা ব্যানার্জির এই পরিণতিতে আমি আশ্চর্য কিচ্ছু হইনি। একটা দল যদি অন্যায় করে তাহলে তার প্রতিবাদ তো করতে হবে, তারা প্রতিবাদ করেনি কেন? আসলে ওরা না কোনো দাদার লোক ছিল, কিচ্ছু না, পরাজিতের আত্মনাদ, হেরে গিয়ে আত্মনাদ করছে। ফলাফল বেরোনোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন যে বাঘের মতো লড়াই করবেন, রাস্তায় থাকবেন। তারপরেই রবীন্দ্র জয়ন্তীতে তিনি বলছেন বামেদের, আল্ট্রা লেফটিস্টেও সমস্যা নেই, সবাইকে নিয়ে জোট বাঁধার বার্তা তিনি দিচ্ছেন। যেখানে তিনি সবসময় একা লড়ার বার্তা দিয়েছেন, এখন বলছেন সবাইকে জোট করে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। একেবারে কি দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বলে মনে হচ্ছে? আমার একটা ওই উত্তরবঙ্গে খুবই বিখ্যাত ভাওয়াইয়া গানের কথা মনে পড়ছে, ফান্দে পড়িয়া বগা কান্দে। ফাঁদে পড়েছে তো, বগা কান্নাকাটি করছে। আসলে উনি বুঝতে পারেননি যে তার এই দিন একদিন জীবনে আসতে পারে, তার রাজনৈতিক জীবন এইভাবে শেষ হয়ে যেতে পারে। উনি বুঝতে পারেননি বলেই তিনি কোনো বিকল্প ভাবনা রাখেননি। আসলে পৃথিবীর সমস্ত স্বৈরাচারী মানসিকতার মানুষদের এটাই পরিণতি। মমতা ব্যানার্জির এই পরিণতিতে আমি আশ্চর্য কিচ্ছু হইনি, কারণ তিনি যা যা করেছিলেন তার ফল তাকে পেতে হচ্ছে, এবং তার, আমি আবার বলছি, ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। তার রাজনৈতিক জীবন একেবারে শেষ হতে চলেছে। তিনি আর রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে, ভারতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক নন, তিনি বুঝতে পেরে গেছেন। যার জন্যে কংগ্রেস, সিপিএম, আল্ট্রালেফট, নকশাল, আঞ্চলিক দল সবাইকে এনে তিনি জোট করার চেষ্টা করছেন। কিন্তু এই জোটের ভেতরেই প্রচুর দ্বন্দ্ব, এই জোটের মধ্যেই নানা রকম অসঙ্গতি। এই জোট জীবনে হবে না, আজ অব্দি হয়নি, কখনো দানা বাঁধবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্তরের নেত্রীও নন যিনি এই সব দলগুলোকে নিয়ে একটা জোট করতে পারবেন। আর জোট যদি করতেও পারেন, উনি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ কিচ্ছু করতে পারবেন না। আজকে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যদি তুমি আমাকে বলো, বিজেপির এটা ভুলে যাও, আমি রাজনীতি চর্চা করেছি দীর্ঘদিন, সেই হিসেবেও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি সেটা শেষ হতে চলেছে, অতি শিগগিরই শেষ হয়ে যাবে। তাহলে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে একটা প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই, বিজেপি কি তাহলে আঞ্চলিক দলগুলোকে সব গিলে খাবে, এটাই এই উদ্দেশ্যেই চলছে? কেউ কাউকে গিলে খায় না তো, আমরা গিলে খাবো কেন? না, আমাদের কি টাকা পড়েছে গিলে খাওয়া? আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছি তো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আবার যে গিলে কি সত্যি কেউ কাউকে খেতে পারে? আর বিজেপি আঞ্চলিক দলগুলোকে গিলে খেতে পারে? আদৌ কি সম্ভব এটা? আমি আবার একটা বলছি, দক্ষিণ ভারতে একটি রাজনৈতিক দল আছে, তার নাম ডিএমকে। তো বিজেপি গিলে খেয়ে নেবে? আরে বিজেপির সঙ্গে ডিএমকে এর মতাদর্শগত পার্থক্য রয়েছে তো। হ্যাঁ, অতীতে ডিএমকে বিজেপিকে সমর্থন করেছিল 90-এর দশকে, মনে করছে? 90-এর দশকে কিন্তু সমর্থন করেছিল একদম শেষের দিকে। কিন্তু তারপরে যখন ডিএমকে কংগ্রেসের দিকে গেল, বিজেপির সঙ্গে তার কোনো ইয়ে হয়নি। জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স বিজেপি তাকে গিলে খেয়ে নিয়েছে, একদম ঠিক না? এরকম অনেক আঞ্চলিক দল রয়েছে, তারা নিজের মতো করে গেছে। যেরকম পাশের রাজ্য উড়িষ্যায় নবীন পট্টনায়ক কতদিন একটা সরকার চালিয়েছেন, আমার ধারণা 22-23 বছর হবে। তো সেখানে বিজেপি কোথায় তাকে গিলে খেলো? নির্বাচনে পরাজিত হয়েছেন, সেখানে বিজেপি ক্ষমতায় এসছে, তো বিজেপি গিলে খাবে কেন? সুতরাং গিলে খাওয়ার এখানে প্রশ্ন নেই। রাজনৈতিক প্রক্রিয়ায় আঞ্চলিক দলগুলো, বিশেষত ভারতের রাজনৈতিক প্রক্রিয়ায় আঞ্চলিক দলগুলো গড়ে ওঠে একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে। আঞ্চলিক রাজনীতির একটা কতগুলো কম্পালশন বা পূর্ব শর্ত থাকে, সেই অনুযায়ী আঞ্চলিক দলগুলো গড়ে ওঠে। এখন সেগুলো কোনো দল তারা অনেক দিন কাজ করতে পারে। যেরকম ন্যাশনাল কনফারেন্স কোন যুগে তৈরি হয়েছিল, এখনো দলটা রয়েছে। ঠিক যেরকম ডিএমকে দল, দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম, কোন যুগে দলটা তৈরি হয়েছিল, এখনো দলটা রয়েছে, একেবারে উঠে যায়নি। আবার কোনো দল কালের গহ্বরে হারিয়ে গেছে, কারণ রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে।
ফলে যে জাস্ট এটা শেষ করে দিই, যেহেতু একটা ইন্টারেস্টিং প্রশ্ন করলে আমাকে, আমার রাষ্ট্রবিজ্ঞানের ভাবনা থেকে উত্তরটা দিচ্ছি যে আঞ্চলিক রাজনীতিতে যদি সে প্রাসঙ্গিক থাকে, আঞ্চলিক দলগুলো আর কিচ্ছু নয়, আঞ্চলিক কতগুলো সেন্টিমেন্ট থাকে, সেই সেন্টিমেন্টগুলোকে ওরা তৈরি করে, সেগুলোকে তুলে ধরে এবং মানুষ সেই সেন্টিমেন্টগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে গ্রহণ করে, ফলে আঞ্চলিক দলগুলো দীর্ঘদিন ধরে কাজ করতে পারে। যখনই দেখা যায় সে আঞ্চলিক সেন্টিমেন্টগুলো আর গুরুত্বপূর্ণ নয়, সেই দল হারিয়ে যায়। সাথে বললাম, বিজু পট্টনায়কের ছেলে নবীন পট্টনায়ক তিনি দলটা তৈরি করেছিলেন এবং নাম বিজু জনতা দল, তার বাবা বিজু পট্টনায়কের নাম তার সঙ্গে যুক্ত করা আছে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই দলটা অনেকদিন সরকার চালিয়েছে, কারণ সেখানে কংগ্রেসের নেতৃত্বাধীন যে সরকার, যার অনেকদিন ধরে মুখ্যমন্ত্রী ছিলেন জানকী বল্লভ পট্টনায়ক, তার আমলে এত দুর্নীতি, এত নোংরামি হয়েছিল, মানুষ কিন্তু বিজু পট্টনায়কের ছেলেকে নিয়ে এসেছিল। কিন্তু অনেক দিন, 20 বছরের শাসন চলার পর, 22 বছরের পরে যখন দেখা গেল যে কাঙ্ক্ষিত যেটা মানে উড়িষ্যাবাসীকে অনেক কিছু দেওয়ার ছিল সেগুলো দিতে পারছে না, ফলে মানুষ তাকে সরিয়ে দিয়েছে। ফলে এই ঘটনাগুলো ঘটে, আঞ্চলিক রাজনীতির তার নিজস্ব ডাইনামিক্স আছে, তার প্রেক্ষাপটে কোথাও উড়িষ্যাতে এখন জাতীয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তারাই ক্ষমতা দখল করেছে। এগুলো ইট ডিপেন্ডস অন ডাইনামিক্স অফ দ্য পলিটিক্স অফ দ্যাট পার্টিকুলার স্টেট। এবারের নির্বাচনে একটা বিষয় তো আপনি মানবেন যে বাইনারি, হিন্দু মুসলিম বাইনারি স্ট্রং হয়েছিল এবং হিন্দু ভোট পোলারাইজ হয়েছে, এটা কিন্তু সর্বস্তরে সবাই স্বীকার করছে। তো কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সুযোগটা করে দেবে? যে তার যে সমস্ত মন্তব্য, একদম ভোটের মুখে তিনি যেভাবে বললেন যে এখনো একটা কমিউনিটি তারা আছেন বলে ঠিক আছে, ছাড় দিলে। আচ্ছা, একটা কথা বলি, বাইনারিটা কেন তৈরি হয়? বাইনারিকেও তৈরি করতে পারে এত শক্তিশালী কোন রাজনৈতিক দল আছে কি? বাইনারি কেউ যদি তার সম্ভাবনা থাকে, রাজনৈতিক দল হিসেবে সেটা ব্যবহার করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনাদের সুযোগ করে দিয়েছে? আমার কথা হচ্ছে, আচ্ছা একটা কথা বলি, আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে আপনি আমাদের সুযোগ করে দিন? আমরা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতি দিয়ে তিনি কিন্তু এই পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে আতঙ্ক তৈরি করে দিয়েছে। যদি হিন্দুরা তার জন্য একজোট হতো, আমরা কি করবো? হিন্দুদের বলবো সব ধ্বংস হয়ে যাবে, তো সম্ভব নয়। রাজনৈতিক দল হিসেবে সকলের যে ভাবনা চিন্তাকে রিপ্রেজেন্ট করাটা আমাদের কাজ। তো পশ্চিমবাংলার হিন্দু সম্প্রদায়, এই বাঙালি হিন্দু অনেক কষ্টে পশ্চিম বাংলা পেয়েছিল, তা নইলে এটা গোটাটা যদি চলে যেত পাকিস্তানের পেটের মধ্যে, পৃথিবীর বৃহত্তম উদ্বাস্তু কমিউনিটি হতো বাঙালি হিন্দু। পূর্ব বাংলা থেকে যেরকম দলে দলে কোটি কোটি হিন্দু চলে আসতে বাধ্য হয়েছে, তখন সংখ্যাটা আরো কয়েক কোটি যুক্ত হয়ে যেত, বাঙালি হিন্দু সম্প্রদায় ধ্বংস হয়ে যেত। সেটা বুঝতে পেরেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি বলেই তিনি কিন্তু বলেছিলেন যে বাংলা, স্বাধীন বাংলার প্রস্তাবও আমরা নিতে পারছি না, কারণ স্বাধীন বাংলা আসলে যেখানে 54 থেকে 55% মুসলিম, 44 থেকে 45% হিন্দু, সেখানে ওই মানে সংখ্যাগরিষ্ঠের মধ্যে বাঙালি হিন্দু থাকতে পারবে না। সেটা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে, কিন্তু বাকি পূর্ব পাকিস্তান হওয়ার পর থেকে প্রমাণ হয়ে গেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি এটাও বলেছিলেন যে জিন্নার ভাবনা অনুযায়ী পাকিস্তান যদি গোটা বাংলাটা গ্রাস করে, তাহলে বাঙালি হিন্দু ধ্বংসই হয়ে যেত অতি দ্রুত। ফলে বিকল্প একটাই ছিল, বাঙালি হিন্দুর হোমল্যান্ড লড়াই করেছেন, পশ্চিমবাংলা গঠন করেছেন, পশ্চিমবাংলা গঠন করেছেন তখনই। কিন্তু তারপর থেকে তুমি ডাইনামিক্স গুলো দেখো, কংগ্রেস তার সেই কুখ্যাত ধর্মনিরপেক্ষতার ভাবনা, অর্থাৎ সমাজ চুলোয় যাক, হিন্দু কমিউনিটির ভাবনা চিন্তা উচ্ছন্নে যাক, ধর্মনিরপেক্ষতা রাখতে হবে। সেই ধর্মনিরপেক্ষতা মানে প্যাম্পারিং দ্য মাইনরিটি, দীর্ঘদিন ধরে করে এসছে। সংবিধানে বলা হয়েছিল যে গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে হবে, কংগ্রেস আজ অব্দি করেছে? করেনি। কেন করেনি? আমরা কংগ্রেসকে বারণ করেছি? করেনি। ফলে কংগ্রেস এটা নিয়ে খেলেছে, পরবর্তীকালে সিপিএম এটা নিয়ে খেলেছে। ফলে আলটিমেটলি বাঙালি হিন্দুর মধ্যে কোথাও একটা আশঙ্কা তৈরি হচ্ছিল, আর যেখানে বাঙালি হিন্দুর মানে আশঙ্কাটাকে আরো বোধহয় 100 গুণ বাড়িয়ে দিল এই তৃণমূল কংগ্রেস, যাদের মাইনরিটি প্যাম্পারিংটা প্রকাশ্য, একেবারে গোপন টোপন কিছু না, প্রকাশ্য। ওই দলের নেত্রী, মুখ্যমন্ত্রী তিনি বললেন যে গরু দুধ দেয় তার লাঠি খেতে রাজি আছে। বাঙালি হিন্দুদের কাছে কোন বার্তাটা যাবে? আবার তার এটা কিন্তু প্যাম্পারিংটা বাঙালি বুঝতে পেরে গেছিল, আর তাদের বাঙালি হিন্দু
আর সেটা পূর্ণতা প্রাপ্তি হলো যখন ধর্মতলায় একটা ওই আন্দোলন করছিলেন, বললেন যদি একটা সম্প্রদায় খেপে যায় না 12টা বাজিয়ে দেবে, আমরা আছি বলে ওরা কিছু বলছে না, এর একাধিক মানে হয়। মনে হয় তাহলে কি এখন বিজেপি শুধু হিন্দুদের জন্য কাজ করবে, মানে না। হিন্দুদের প্যাম্পার করবে? একদম। প্যাম্পার কাউকেই করা হবে না। ধর্মনিরপেক্ষতা থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে, কে বললো থাকবে? তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সংবিধানে বেসিক স্ট্রাকচার বলে একটা কথা আছে, মৌলিক কাঠামো। তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সংবিধানের মৌলিক কাঠামো বদলানো যায় না। তো সংবিধানের মৌলিক কাঠামোতেই ধর্মনিরপেক্ষতা ব্যাপারটা রয়েছে। আর বিজেপি কখনো বলেছে ধর্মনিরপেক্ষতা বদলে দেওয়া হবে? কখনো বলেনি। শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন প্রচার, এটা তো আপনি দেখেছেন, উনি ভিডিও দেখেন? আমি কোথাও উনি বলেননি যে ভারতীয় আমি সংবিধান ভিডিও থেকে খুলে দিতে পারি। ধর্মনিরপেক্ষতাকে তুলে দেওয়া ওসব ধর্ম না, ওসব ধর্মনিরপেক্ষতা কিসের, মানে কোট আনকোট এই একদম। কথাটা উনি বলেছেন। আপনি বলতেই পারেন, আমার বক্তব্য ধর্মনিরপেক্ষতার নামে উনি আরো বলেছেন হুম। যে আমি হিন্দুদের ভোটে জিতেছি, মুসলিমরা তৃণমূলকে ভোট দিয়েছে, আমি হিন্দুদের জন্য লড়াই করব। আমার কথা হচ্ছে উনি তার যে ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতেই কথাগুলো তো বলেছেন। তার নিজের তো একটা অভিজ্ঞতা হয়েছে, দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি। আমার কথা হচ্ছে এ রাজ্যে একটা দাগিয়ে দেওয়া হয়েছে বিজেপিকে, যে বিজেপি নাকি মুসলিম বিরোধী দল, দাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী, তিনি তো বিজেপিরই একজন নেতা। তার বিখ্যাত স্লোগান সবকা সাথ সবকা বিকাশ আমরা দিইনি। হ্যাঁ, এটাও ঠিক যে তারপরেও অনেকগুলো মাইনরিটি ডমিনেটেড জায়গায় আমরা ভোট পাইনি। গত নির্বাচনে একটা জায়গা দেখানো হচ্ছিল, একটা বিশেষ সম্প্রদায়ের একজনকে মোটরসাইকেল করে যাচ্ছে, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এই সুবিধে পেয়েছেন, বলে হ্যাঁ। তাহলে ভোটটা কি বিজেপিকে দিয়েছেন? না। এই অভিজ্ঞতা আমাদের হয়েছে। কিন্তু আবার এটাও ঠিক, আপনি কখনো আমাদের রাজ্য অফিসে আসবেন, আপনি দেখবেন মাইনরিটি মোর্চা আমাদের রয়েছে। সেখানে যারা থাকে তারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, এবং তারা সসম্মানে রয়েছে ভারতীয় জনতা পার্টিতে। এখানে এমন কি বলবো, তাদের কেউ গলা কেটে দেয় না, তারা আনন্দের সঙ্গে সবই রয়েছে। মানছি, কিন্তু ম্যাডাম তাহলে এইভাবে প্রচারটা কেন করা হয় যে বিজেপি হিন্দুদের পার্টি, যে হিন্দুত্বের রাজনীতি, হিন্দুত্ববাদী রাজনীতির প্রচারটা কেন করা হয়? এখানে আমরা একটা পরিবর্তন আমি আনবো, হুম, হয়তো আগামী দিনে যারা এই প্রচারটা করছে তাদের হুম, শুভ বুদ্ধির উদয় হবে। এগুলো প্রথম করেছিল কংগ্রেস, এবং এই প্রচারটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছিল বামপন্থী, এগুলো বিশেষত শিক্ষক। তারা যেহেতু ভোটের জন্য মাইনরিটি বা অন্যান্যদের উপর নির্ভর করে থাকে, ফলে বিজেপিকে হিন্দু তকমা লাগানোটা ওদেরই হাতে, ওরা এই কাজটি করেছে। কিন্তু একটা জিনিস দেখো, ভারতীয় রাজনীতিকে না বোঝার ফলে বামপন্থীদের কি হাল হয়েছে। আরে মানুষ তো ভোট দিয়ে এবারে ত্রিপুরাতে তো উৎখাত করে দিয়েছে, শেষ করে দিয়েছে, কেরালাতে শেষ করে দিয়েছে। গত কিছুদিন আগে, বছর দুয়েক আগে ত্রিপুরায় শেষ, এবার কেরালায় শেষ, পশ্চিমবাংলা আগেই শেষ। ভারতীয় রাজনীতিতে সিপিএম কে প্রাসঙ্গিক, আর বাকি দলগুলো তো দুটো চারটি করে তার সব লোক রয়েছে। ফলে এই করতে গিয়ে, ধর্মকে বুঝতে না গিয়ে, হিন্দুদের সেন্টিমেন্টকে বুঝতে না গিয়ে, না পেরে বামপন্থীরা কিন্তু ভারতীয় রাজনীতিতে একদম অপ্রাসঙ্গিক হয়ে গেল। বুঝতে হবে যে ভারতীয় রাজনীতি, তার চরিত্র ভালো করে বুঝতে হবে, না বুঝলে ওই সিপিএম এর পরিণতি হবে। আচ্ছা, এই যে আজকে যারা তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছে, মানে তৃণমূলের এই নেতারা, তাদেরকে নিয়ে আপনার কি বক্তব্য? তারা যদি বিজেপিতে আসতে চায় ঠাঁই হবে? না, আমার কথা, এরা অনেকেই বুড়ো খোকা, হুম, একদিন চুপ করেছিল, একদিন সুবিধা মতো বেশ সুবিধাগুলো নিয়েছে। এদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, টেলিভিশন চ্যানেলে আছে, এবং তোড়ে আমাদের গালি দিত, হুম, এবং এমন সব কথা বলতো যেগুলো মানতে কষ্ট, অসুবিধা। কারণ আমাদের তো বয়স হয়েছে, হুম, হুম। একটা অধ্যাপনার চাকরি করি, ওরা অনেকে আমাদের ছাত্রের মতো, কিন্তু এমন সব কথা বলতো যেগুলো সহ্য করাটা খুব মুশকিল। তখন মনে হতো ওরা হচ্ছে তৃণমূলের মাটি ফোটা, একেবারে ওই মাটি ফিটে যে গাছ বেরো, ওরা বলতো তৃণমূলের মাটি ফোটা গাছ। আজকে এই কথাগুলো বলছে কেন, আগে বলতে পারেনি? একটা কথা বলি, একটা দল যদি অন্যায় করে তাহলে তার প্রতিবাদ তো করতে হবে, তারা প্রতিবাদ করেনি কেন? আসলে ওরা না কোনো দাদার লোক ছিল, ওই তথাকথিত একজন মজুমদার, তিনি জনৈক টালিগঞ্জ অঞ্চলের দাদার লোক ছিলেন। দাদা হেরে গেছেন, এবার তেনার রাগ হয়েছে। জনৈক দত্ত মহাশয়, তিনিও নিশ্চয় কোনো দাদার ভাই ছিলেন, দাদা হেরেছেন বা এখন বাইরে গেছেন এবং পাবলিকে ধরবে, সেই জন্য বাঁচার চেষ্টা করছেন।
ফলে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন, তোমরা কি বাচ্চা ছেলে, নাবালক নাকি? এতদিন প্রতিবাদ করোনি কেন? তারপরেও বলবো বেটার লেট দ্যান নেভার। একটা তৃণমূলের পুরনো লোক যদি সেই তৃণমূল ভেতরে কি ঘটতো সেটা যদি বাইরে এসে বলে, তাহলে আমরা এতদিন বাইরে থেকে যেটা বলতাম আমরা ঠিকই বলতাম। এই ঘটনাগুলো ঘটতো তৃণমূলের মধ্যে। বিমলবাবু, এখন আপনি এদের বিরুদ্ধে বলছেন, কিন্তু আগামীতে আমরা যদি দেখি, আমরা তো দল পরিবর্তন তো নতুন নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখেছি। তো তারা যদি বিজেপিতে আসে তখন তাদের একটা কথা কি বলি, statement এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে সামনে। কারণ একটা অংশ মে মাসের 4 তারিখে বেলা 12টার পরে হঠাৎ করে বিজেপি হয়ে উঠেছে, এবং এত বিজেপি পশ্চিমবাংলায় আছে, আমি এখন আমি নিজেও ঘাবড়ে যাচ্ছি। বিজেপি এতদিন তো আপনাদের সংগঠন নেই, এইটা বলা হতো আমাদের নাকি সংগঠন আসলে নেই। অস্বীকার করার জায়গা নেই। আমরাও যখন দেখেছি, ফিল্ডে গেছি বিভিন্ন জায়গায়, সত্যি আপনারাও দেখেছেন যে বুথে লোক দেওয়ার লোক নেই। সাংবাদিক হিসেবে তোমাদের একটা ভুল ছিল, হ্যাঁ, তোমরা বুঝতে পারো হয়তো কোথাও বামপন্থীদের বা কংগ্রেস বা তৃণমূলের প্রচারের দ্বারা প্রভাবিত হচ্ছে। কোনো কিছু কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে গেলে না তার আগে পরের বিষয়গুলোকে ব্যাখ্যা করতে হবে। ওই ঘটনাকে ওই ঘটনা দিয়ে বোঝা যায় না, আগে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, 2021 সালে আমাদের লোক কম ছিল? আমি নিজে নির্বাচনে লড়েছিলাম, হাজারো হাজারো কর্মী, প্রায় সব বুথে আমরা এজেন্ট দিতে পেরেছিলাম। হেরে গেছিলাম কেন? কারণ তৃণমূল কংগ্রেস 2019 সালে বিজেপির উত্থান থেকে ভয় পেয়ে গেছিল। আর বিজেপি একটা দুটো আসন পেত, লোকসভায় পেল, তারপরে একদম 18টা হয়ে গেল, এত 40% পেরিয়ে 41% ভোট পেয়ে গেল। তৃণমূল কংগ্রেস বুঝতে পারলো যে এবার বিজেপি ক্ষমতায় চলে গেছে। দুটো কাজ করেছে। এমনিতে তৃণমূলের সংগঠন বলে কিন্তু কিচ্ছু নেই, বিজেপিতে বলে আরে তৃণমূলের সংগঠন বলে কিচ্ছু নেই, কিন্তু সবকটাই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে পয়সা কামায়। ওটা সবকটা চোরের দল, পয়সা প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে পয়সা কামায়। বিজেপিতে একটা সাংগঠনিক দল, মতাদর্শগত দল, মতাদর্শ ভিত্তিক দল। তৃণমূল কংগ্রেস করলো কি? গোটা দলটাকে এবং প্রশাসনটাকে একটা বেসরকারি সংস্থার হাতে তুলে দিল, বা লিজ দিয়ে দিল, আইপ্যাক। তারা তৃণমূলের ভেতরে মাথা কামাতো, তারা সংগঠনের ভেতরে মাথা কামাতো, এমনকি একজন সেক্রেটারি কি লিখবে সেটাও বোধহয় খসড়া করে পাঠানো হতো, সেক্রেটারি লিখে দিতেন। অর্থাৎ গোটা সরকারটাকে লিজ দিয়ে দেওয়া হয়েছিল, সেটাই কি কাল হলো? দলটাকে লিজ দিয়ে দেওয়া হয়েছিল। এবং তারা করলো কি বলিনি, তারা করলো কি, ভোটার লিস্টটাকে ভালো করে খুঁটিয়ে দেখলো। কারণ ততক্ষণে তৃণমূলে কিন্তু সিপিএম এর কিছু লোক ঢুকে পড়েছে, অনেকদিন সিপিএম লোকগুলো মার খাওয়ার হয়ে ঢুকে পড়েছে। আর এখানে ভোটার লিস্ট ম্যানিপুলেশন, এটা কিন্তু সিপিএম শুরু করেছে। ভোটার লিস্টকে ম্যানিপুলেট করা, অ্যাবসেন্ট ভোটার, মৃত ভোটার, তাদের লিস্ট বানাও, ওই বিভিন্ন জায়গায় প্রতি পাড়ায় 4টে করে পাঠিয়ে বসে থাকতো, সেগুলো অল্টারনেটিভ পাওয়ার সেন্টার হতো। কিছু লোক ওই পার্টির পয়সায় খেত, নিয়ে করতো, সর্বক্ষণের কর্মী না কি বলতো, এবং তাদের কাজ ছিল সারাটা দিন পরনিন্দা পরচর্চা করা। আমার বাড়িতে আমি মাছ খাই না মাংস খাই সেই তথ্যটাও রাখা, বউয়ের সঙ্গে ঝগড়া হয় না ভালোবেসে কথা বলি সেই তথ্যটাও রাখা, আর ভোটের সময় ভোট ম্যানিপুলেট করা। একদম পুরো পশ্চিমবাংলার রাজনীতিকে যেভাবে সিপিএম নষ্ট করেছে, সিপিএম এর কোনো ক্ষমা হয় না। আমি সিপিএমকে সবচেয়ে বেশি ঘৃণা করি, সিপিএমকে, কারণ তারাই নষ্ট করেছে। এখন তারপরে ওরা করলো কি, সিপিএম এর লোকগুলো যেরকম জালিয়াতি করতো, ভোট জালিয়াতি, অ্যাবসেন্ট ভোটার, মৃত ভোটার সবগুলো দিয়ে দিল ভোট। যে বাধা দেবে তাকে মারবে, তার বাড়িতে গিয়ে সাদা থান পাঠিয়ে দিয়ে আসবে, সেই লোকগুলোই তো তৃণমূলে ঢুকে যাবে। তারা জানতো পাবলিক পিটিয়ে একদম লাশ বানাবে। ফলে একদম এসে তাদের যে টেকনিক্যাল নো-হাউগুলো তৃণমূলকে সাপ্লাই করলো, সেই জায়গা ধরে নিল আইপ্যাক। এবং 2021-এর নির্বাচন, বহু মানুষ বারবার বলেছে, দাদা আরে আপনাকে তো ভোট দিলাম, এই রেজাল্ট কি করে হলো? কি করে হলো এবার বলি। 2026-এ এসে এই দমদম কেন্দ্র, বেশি দূর যাওয়ার দরকার নেই, দমদম কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি পরাজিত হয়েছিলাম 26,000। সিপিএম ভোট কেটেছিল সম্ভবত 31 বা 32,000, আমার যতদিন মনে পড়ছে। আর এসআইআর বাদ গেছে এবারে প্রায় 36,000। এই 36,000-এ 80 থেকে 90% ভোট দেওয়া হয়েছে, যদি 100% আমি নাও ধরি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আসলে জিতেছিল 10-12 হাজার ভোট, হারানো হয়েছে। আপনি দমদমের প্রসঙ্গ যখন বললেন, আমি বলি, আমরা দেখেছি সত্যি এই নির্বাচনে কোনো প্রচার সেবাকে বিজেপির আমরা দমদমে দেখিনি। শেষ দুদিন দেখেছিলাম ছোট ছোট দুটো সভা হয়েছিল একদম যে রাস্তার উপর।
তারপরেও এত বিপুল সংখ্যক ভোটে যেটা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, প্রশ্ন উঠছে যে কিভাবে বিজেপি মানে এই এই চমৎকারটা করলো। অনেকেই বলছে, মানে তৃণমূলের অন্তত অভিযোগ যে এসআইআর এ এই কারচুপিটা আসলে করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শীর্ষ আদালতে আবেদন পর্যন্ত করছেন। না করুন, যেটি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি এসআইআর এর মাধ্যমে কারচুপি করা হয়েছে। মমতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় 100 সিটে হ্যাঁ। ঠিক করে মানে কার মানে গা জোয়ারি করে আপনারা জিতেছেন। সুপ্রিম কোর্ট তো খোলা আছে, দরজা তো বন্ধ হয়ে যায়, চলে যায়, বারণ কে করেছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব বিচিত্র চরিত্রের লোক, তো তো তার সম্পর্কে যত কম বলা যায় ভালো। কখন কোন কন্ডিশনে থাকে, সে কি বলে ফেলে বলা খুব মুশকিল। আমি একটা কথা বলি, এটা হচ্ছে একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু সিচুয়েশনটাকে ব্যাখ্যা করতে পারে, ভুল থেকে শিক্ষা নিতে পারে এবং সেটাকে ব্যবহার করতে পারে, ভবিষ্যৎ ভালো উচিত। যে দল 1984 সালে 2টো আসন পেয়েছিল লোকসভা, সেই দল কিন্তু এখন ক্ষমতায় রয়েছে। কমলেও 240 আমরা, আর কংগ্রেস যত বড় বড় কথা বলুক তারা 99, 100 তো সময় নেই। ন্যাচারালি আমরা দেখছি যে 2021 সালে কি ঘটেছিল সেটা ভালো করে বিচার করা হয়েছে। বিচার করে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস এই কাণ্ডগুলো করেছে, আর আমাদের অর্গানাইজেশনাল লুপহোলগুলো এটা ছিল। ফলে সেই লুপহোলগুলো আমরা পূরণ করেছি। সবচেয়ে বড় কথা, যারা সর্বভারতীয় নেতৃত্ব তারা বারবার এসছেন, তারা একটা কথা আমাদের মধ্যে চালিয়ে দিয়ে গেছেন, আমাদের কর্মীদের মধ্যে, আপনারাই পারবেন, আপনারা পারবেন, আপনারা চেষ্টা করুন, আপনাদের মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে, আপনারা চেষ্টা করুন, আপনারা পারবেন, আপনারা এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে পারবেন। সেই যে কনফিডেন্সটা তারা কিন্তু দিয়ে গেছে। প্লাস নির্বাচন কমিশন অনেকদিন ধরে বুঝতে পারছিল এখানে কিছু জালিয়াতি হচ্ছে ভোটার লিস্ট, তাহলে এবার এসআইআর করবে। দেখা গেল যে বিরাট ব্যাপারটা, 1 কোটি লোকের নাম সব গোলমাল ছিল এখানে। কিন্তু এত মানুষকে বাদ রেখেও ভোট হয়েছে, এটা তো মানবেন না। মানে তাদের তো বৈধ নথি আছে। আমার কথা হচ্ছে তাদের ইনক্লুড করে ভোট করতে কে বারণ করেছে? তো সুপ্রিম কোর্টে গেছিল। আপনারাই বা আবেদন করলেন না কেন? আমাদের আপনারা যদি কেউ না কেউ তো আবেদন করেছিল, কেউ তো আবেদন করেছিল। তো আমরা আবেদন করেছি কি করিনি সেটা করে যায় আসে না, কেউ না কেউ তো আবেদন করেছিল। যে আমি নিজে মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটি মানুষকে ইনক্লুড করতে পারতো সুপ্রিম কোর্ট, বলতে পারতো নির্বাচন বন্ধ করে দাও, রাষ্ট্রপতি শাসন হোক, তারপর হতো। কেন হলো না সেই উত্তরটা তো সুপ্রিম কোর্ট দিতে পারবে, সেটা আমরা কি করে দেবো? সুপ্রিম কোর্ট যখন বন্ধ করেনি, হতে পারে একটা আইনের ব্যাখ্যা যে ভোটাধিকার কোনো মৌলিক অধিকার নয়, ভোটাধিকার অর্ডিনারি, মৌলিক অধিকার হচ্ছে কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু দ্য ফ্রিডম অফ রিলিজিয়ন। মৌলিক অধিকার তো সংবিধান অনুযায়ী নয়, ভোটের অধিকারটা কমন রাইট, কিন্তু মৌলিক অধিকার নয়। সুপ্রিম কোর্ট হয়তো ভেবেছে যে যেখানে মৌলিক অধিকার ভায়োলেটেড হচ্ছে না, এবং এমন তো নয় যে লোকগুলো এখানে ভোট দিতে পারলো না তারা কোনোদিন ভোট দিতে পারবে না, তাদের নাম যদি বৈধ বলে পরিগণিত হয় পরবর্তীকালে ভোট দিতে পারবে। হয়তো এই কনসিডারেশনে ভারতের সুপ্রিম কোর্ট ভোটটা পেছোতে চাননি। তো আমরা তো কিছুই বলিনি, আমরা সুপ্রিম কোর্টকে বলেছি ইউ টেক দ্য ডিসিশন। তো সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত না নিয়ে আমরা কি সুপ্রিম কোর্টকে প্রভাবিত করবো? তা তো নিশ্চয়ই করবো না। আমরা ন্যাচারালি আমরা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা যা বলেছে আমরা সেই অনুযায়ী, যে যখন তুমি ভোট করো না কেন আমরা লড়তে প্রস্তুত। ফলে এই উত্তরটা নির্বাচন কমিশন দিতে পারবে এসআইআর সংক্রান্ত, এই উত্তর সুপ্রিম কোর্ট দিতে পারবে। আমরা এই উত্তর কি করে দেবো? আমরা তো বলিনি নির্বাচন কমিশনকে তোমরা এই সময় ভোটটা করো। আমরা শুধু একটা কথা বলেছি, প্রত্যেকটি বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে রাখুন, একটা অবৈধ লোকের নামও যেন ভোটার লিস্টে না থাকে। আমাদের তো স্ট্যান্ড ক্লিয়ার। বারবার অভিযোগ বিরোধীরা করেছেন যে নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করেছে। প্রমাণ দিতে হবে, আমি মনে করি প্রমাণ দিতে হবে। নির্বাচন কমিশনার মানে সেটা যে প্রক্রিয়া মানে ঠিক করা নির্বাচন করার, সেই প্রক্রিয়া নিয়েও বারবার মানে প্রশ্ন উঠেছে। আগে কি হতো, একটা বিরোধী দলেরও একজন কেউ থাকতেন, এবারেও তো থাকে। সেটাই কথা যে এবার মিথ্যা কথা বলে ওরা কনস্টিটিউশনটা বোঝেই না। নির্বাচন কমিশনারদের নিয়োগ করতো, দেখো আগে একজন নির্বাচন কমিশনার থাকে, পরবর্তীকালে পিভি নরসিংহ রাওয়ের আমলে নির্বাচন কমিশনারদের সংখ্যা বাড়িয়ে 3 করা, ঠিক আছে? আগে কেন্দ্রীয় সরকারই নিয়োগ করত, পরবর্তীকালে এটা নিয়ে মামলা, সেই মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে যেহেতু এটা নিয়ে কোনো আইন করা হয়নি, যতক্ষণ না আইন হয় ততক্ষণ পর্যন্ত এইরকম একটা ইন্টারিম মেজার করে দিলাম,
যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবেন, এরা থাকবেন। তার পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার আইন করে, সেই আইনটা পার্লামেন্টে পাস হয়, সেই আইন রাষ্ট্রপতির সম্মতি পায় এবং তারপরে সেই অনুযায়ী আইন অনুযায়ী নির্বাচন কমিশনার নিযুক্ত করা হয়। আচ্ছা, এই আইনের বিরুদ্ধে কেউ সুপ্রিম কোর্টে গেছে? কখনো কারো যায়নি। কারোর যদি মনে হয় এই আইনটা বেআইনি, এটা অসাংবিধানিক, তারা সুপ্রিম কোর্টে যায়নি, বাইরে এই আলোচনাগুলো হয়। আসলে হয় কি, একটা ফলস ন্যারেটিভ তৈরি করা হয়। যারা পারে না, এই যে বলে না যে কি বলে, আমাদের ভোটার ভোট বাক্স জালিয়াতি হচ্ছে, ভোট যন্ত্র জালিয়াতি হচ্ছে, বছর 4 আগে খুব হইচই হয়েছিল, 5-6 বছর। তা নির্বাচন কমিশন একদিন সব দলকে ডাকলো যে আসুন আপনারা, আমি মেশিন দিয়ে দেবো, আপনারা এসে দেখিয়ে দিয়ে যান যে এই মেশিনকে হ্যাক করা যায়, দেখিয়ে দিয়ে যান। আচ্ছা, কেউ নেয়নি কেন? চ্যালেঞ্জটা নেয়নি। এখনো ওরা বলুক না যে আপনাদের ভোটার এই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমকে আমি হ্যাক করে দেখিয়ে দেবো, যাক, কেউ নেয় না। বাইরে এরকম ফলস ন্যারেটিভ তৈরি করা হয় কেন? স্বাভাবিকভাবে এগুলো আর কিচ্ছু নয়, হেরে গিয়ে ফলস ন্যারেটিভ তৈরি করে বলে না আমরা আবার ফেরত যেতে চাই ব্যালটের যুগে। কেন রে বাপু, ওই 100 কোটি লোক ব্যালটের যুগে ফিরে যাবে? ইয়ার কি হচ্ছে নাকি? যেখানে গোটা পৃথিবী আমাদের নির্বাচন মেথডটাকে ফলো করার চেষ্টা করছে, তো সেখানে আবার ব্যালটের যুগে ফেরত যাওয়া হবে? কিচ্ছু না, পরাজিতের আত্মনাদ, হেরে গিয়ে আত্মনাদ করছে। আমি তো কনস্টিটিউশনটাকে ব্যাখ্যা করে বললাম, এর আগে কংগ্রেস আমলে সরকার নির্বাচন কমিশনার নিয়োগ করত, সেটা নিয়ে মামলা হওয়ার পর সুপ্রিম কোর্ট একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল যে এই করতে হবে, যেহেতু আইন নেই আমরা বলে দিচ্ছি এই করো। কেন্দ্রীয় সরকার আইন করে দিয়েছে, আইন করার ফলে সেই আইন বাস্তবে রূপায়িত হয়েছে, সেই অনুযায়ী হচ্ছে। সেখানে তো বিরোধী দলের যিনি লোকসভার বিরোধী দলের নেতা, তিনি তো মেম্বার থাকেন। তো কংগ্রেস আমলে কথাগুলো কংগ্রেস তৈরি, কংগ্রেস আমলে কথাগুলো কংগ্রেস তো, তার আমলেও তো সরকার নিজে নিয়োগ করতো, সেটা বলে না কেন এখন? কংগ্রেসের কাছ থেকে আমাদের সংবিধান শিখতে হবে। আই এম সরি টু সে, কংগ্রেসের কাছ থেকে সংবিধান শিখবো না। যারা ভারতে জরুরি অবস্থা ঘোষণা করেছিল, গণতন্ত্রকে গলা টিপে মেরেছিল, তাদের কাছ থেকে আমাদের সংবিধান শিখতে হবে। একটা সাক্ষাৎকার একযোগে কংগ্রেস, তৃণমূল, সিপিএম সবাইকে আক্রমণ শানালেন বিজেপি। আক্রমণ জানানোর জায়গা থাকলে আমি করবো। বিমল শঙ্কর নন্দ, সর্বোপরি এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই আলোচনা চলতে থাকবে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।